রাজধানীতে রিকশা চালক হত্যা মামলা টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিনের রিমান্ডে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা তদন্ত শুরু, আরও 2টি হত্যা মামলায় এজাহার গ্রহণের নির্দেশ। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি, শুক্রবার শপথ নেবেন আরও 5 উপদেষ্টা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। পার্থ সারথীর রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। রাজধানীর পল্টন থানায় রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় এই 3 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হয়। সে সময় আদালত চত্বরে ছিল কঠোর নিরাপত্তা। পরে উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা, তিনি আজকে একটি রিমান্ডের দরখাস্ত 10 দিন রিমান্ড চেয়ে দরখাস্ত দাখিল করে বলেন, এই সব কর্মকাণ্ডের সঙ্গে এই আসামিরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত মর্মে তদন্তকারী কর্মকর্তার কাছে তথ্য অবত্য পাওয়া গিয়েছে এবং তাদেরকে আরও তথ্যপত্র পাওয়ার জন্য আরও অন্য কারাগারা যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত দরখাস্তের গুণাগুণি ভিত্তি করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাতে গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়ের ছত্রছায়া থেকে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প থেকে অর্থ লোপাট করে নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে পলকের বিরুদ্ধে। আশরাফ শুভর রিপোর্ট। শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব অজের জয়ের খুব আস্থাভাজন ছিলেন নাটোর 3 আসনের এমপি জুনায়েদ আহমেদ পলক। শূন্য হাতে রাজনীতি শুরু করা পলক প্রতিমন্ত্রী হওয়ার পরই তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। তথ্য মিলেছে, জয়ের ঘনিষ্ঠ হওয়ায় কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পলকের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন। সেই সুযোগেই তথ্য প্রযুক্তি খাতের নানা প্রকল্প থেকে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। মন্ত্রণালয়ের যে কোনো প্রকল্প নিলে পলক বা তার পরিবারের সদস্যদের অন্তত 15% কমিশন দিতে হতো। নির্বাচন কমিশনে জমা দেয়া শেষ হলফনামার তথ্য মতে পলকের সোনা রয়েছে কয়েকশো ভরি, নগদ টাকা 100 কোটিরও বেশি। স্ত্রী, মা সহ পরিবারের সদস্য এবং অনুগত কর্মীদের নামে শত শত বিঘা জমি কিনেছেন। 5 বছরের ব্যবধানে ভিশন বিল্ডার্স লিমিটেড কোম্পানির 80% শেয়ারের মালিকও হন তিনি। যার কিছুই ছিল না, সে এখন হাজার হাজার কোটি টাকার মানুষ দুর্নীতি করেছে। তার এই আইসিটি মন্ত্রণালয়ে যে দুর্নীতি করেছে, এই কারণে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। পলক হচ্ছে অত্র বাংলাদেশের একজন ডিজিটাল হচ্ছে ডাকাত, এবং সেই ডাকাতের কাছে আমরা সবাই জিম্মি। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। অভিযোগ রয়েছে, অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীর নাম ব্যবহার করেন পলক। নির্বাচনী হলফনামা অনুযায়ী গত 3-4 বছরেই পলকের উদ্যোক্তা স্ত্রী বনে গেছেন প্রায় 5 কোটি টাকার মালিক। এর বাইরেও স্ত্রী আরিফা জেসমিন কণিকার নামে রয়েছে অন্তত 20 কোটি টাকার সম্পদ। উন্নয়নের নামে যে আইসিটিতে কোটি কোটি টাকা লুট করেছে এবং সিংড়ার মানুষকে ধোঁকা দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে আজকে কোটি কোটি টাকা ইনকাম করেছে। পলকের বড় ভাই জুবায়ের আহমেদ নয়নের বিরুদ্ধে টেন্ডারবাজি সহ 650টি পুকুর দখলের
অভিযোগ রয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের প্রকল্প নেওয়ার ক্ষেত্রে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন জুনায়েদ আহমেদ পলক। এরই মধ্যে ছেলে অনির্বাণ জুনায়েদ, স্ত্রী কণিকা ও পলকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আশরাফ শুভ, 21 টেলিভিশন, ঢাকা। শুধু অবৈধ সম্পদে পাহাড় নয়, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, সরকারি প্রকল্প হাতিয়ে নেওয়া সহ দুর্নীতি আর অনিয়মের প্রচুর অভিযোগ রয়েছে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে। দুদকের ফাইল পর্যন্ত গায়েব করে দিয়েছিলেন তিনি। প্রভাব খাটিয়ে পাবনা এক আসনে একচেটে নির্বাচন সহ রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের এ নেতা ও তার আত্মীয় স্বজনরা। রিপোর্ট দুলি মল্লিকের। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনা সরকারের 15 বছরে 3 দফায় পাবনা এক আসন থেকে সংসদ সদস্য হন শামসুল হক টুকু। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। প্রথম দফায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবেই তার বিরুদ্ধে অবৈধভাবে 161 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত শুরুর আগেই হঠাৎ করে হারিয়ে যায় সেই ফাইল। টুকুর নেপথ্য তদবিরেই যে এই ঘটনা ঘটে তা বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে স্পষ্ট। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী 3 সংসদ মেয়াদে টুকুর আয় বেড়েছে 13 গুণ। নবম জাতীয় সংসদে টুকুর বার্ষিক আয় ছিল 2,05,000 টাকা। দ্বাদশ জাতীয় সংসদে এসে তার আয় বেড়ে দাঁড়ায় 26,84,000 টাকা। অস্থাবর সম্পদ বেড়েছে 146 গুণ। কাজের বিনিময়ে খাদ্যসহ বিভিন্ন প্রকল্পের অর্থ হাতিয়ে নেওয়া, টেন্ডারবাজি ও নিজ মন্ত্রণালয়ে বিপুল অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দলীয় নীতিতে সংসদ সদস্যের নিকট আত্মীয়রা নির্বাচনে প্রার্থী হতে না পারলেও টুকুর ছেলে, ভাই, ভাতিজারা দখল করে রেখেছে পাবনার বেড়া উপজেলার চেয়ারম্যান, পৌর মেয়র সহ বিভিন্ন পদ। ছেলে আসিফ শামসকে পৌর মেয়র পদে ভোটে জেতানোর জন্য নির্বাচনী আচরণবিধিও লঙ্ঘন করেন টুকু। অভিযোগ রয়েছে নিজস্ব বাহিনীকে দিয়ে প্রতিপক্ষের নেতাকর্মীদের ভয় ও এলাকা ছাড়া করতেন টুকু। সমালোচনার দিক থেকে টুকুর চেয়ে তার বড় ছেলে আসিফ শামস এগিয়ে। ভিওআইপি ব্যবসা করে প্রায় 200 কোটি টাকার রাজস্ব ফাঁকির মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও 2.5 বছরের বেশি সময়েও তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। দুলি মল্লিক, 21 টেলিভিশন। হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া আরও একটি হত্যা মামলার অভিযোগ গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। এদিকে বৃহস্পতিবার আরও পৃথক 2টি হত্যা মামলাকে এজাহার হিসেবে নেওয়ার আদেশ দেন আদালত। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় আবেদন করা হয় বুধবার। কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের 9ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির এ আবেদন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 15ই জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যার বিষয়ে অভিযোগ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। 7 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে। তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছেন। তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক পর্যায়ে উনি এই সময়কালের সকল পত্রিকা সংগ্রহ করেছেন, করে এই পত্রিকাগুলোকে পর্যালোচনা করছেন মর্মে উনি আমাকে জানিয়েছেন। র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে রাজধানীর মোহাম্মদপুরের শিক্ষার্থী জুবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের নামে মামলা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ওনারা সংশ্লিষ্ট থানায় তথা মোহাম্মদপুর থানায় কয়েকবার গিয়েছিল সেটা মামলা হিসেবে রুজু করার জন্য। ওখান থেকে অপারগতা প্রকাশ করে থানা সেটআপ ঠিক নাই বলে তাদেরকে ঘুরানো হয়েছে। তার বাধ্য হয়ে তারা আজকে আমাদের মাধ্যমে এসে বিজ্ঞ মহানগর আমার সিএমএম আদালতে 9 নম্বর কোর্টে, রাজেশ স্যারের কোর্টে আমরা সিএর মামলা একটা ফাইল করি। বিজ্ঞ এমএম স্যার বললেন হচ্ছে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিলেন এই বলে যে আপনারা এটা রেগুলার এফআইআর হিসেবে রুজু করেন, রুজু করে আপনারা পরবর্তী তদন্ত কার্যক্রম শুরু করেন।
আন্দোলনের সময় শেরেবাংলা থানার সামনে সিএনজি চালক নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে করা অপর একটি মামলায় শেরেবাংলা থানাকে এজাহার হিসেবে নিতে তদন্তের নির্দেশ দেন আদালত। শেখ হাসিনা সহ সালমানুর রহমান, আইনমন্ত্রী আনিসুল হক সহ 11 জনের বিরুদ্ধে আমরা মামলা করেছি। 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 1 মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বহুল সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআরের আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল 15 থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে। এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের অন্যতম সুবিধাভোগী এস আলম গ্রুপ ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী ফারজানা পারভিন, মা চেমনারা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের বাবা, মা, স্ত্রী, সন্তানদের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন। ডক্টর ইউনুসকে পাঠানো বার্তায় তিনি বলেন, যুক্তরাজ্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে তার দৃঢ় ও স্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থী এবং আরও অনেকের সাহসিকতাকে স্বীকৃতি দিচ্ছে তার দেশ। বাংলাদেশের শান্তি, আইন শৃঙ্খলা ও সমৃদ্ধি পুনরুদ্ধারে ব্রিটিশ সরকার পাশেই আছে বলেও জানান কিয়ার স্টারমার। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। শুক্রবার বিকেলে 4টায় বঙ্গভবনে শপথ নেবেন আরও 5 উপদেষ্টা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে তথ্য জানা গেছে। শপথ নিতে পারেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফাউজুল কবির খান। শপথ অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগ আবারও অরাজকতা সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ষড়যন্ত্র না করে আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মসমর্পণ করার আহ্বান জানান তিনি। মোহাম্মদ কবিরের রিপোর্ট। নির্বিচারে ছাত্র জনতাকে হত্যার দায়ে পতিত স্বৈরাচার সরকারের প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচারের দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি। অংশ নেন বিএনপির মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। কর্মসূচিতে অংশ নিয়ে সিনিয়র নেতারা বলেন, ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নেওয়া উচিত, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা সেই শিক্ষা নেয়নি। এই 72 থেকে 75-এর ঘটনা আমরা এতদিন বলতাম যে কিভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনা ওইটা থেকে শিক্ষা গ্রহণ করে নাই। এই যে সরকারের হত্যাকাণ্ড, এই যে আকাশ থেকে গুলি করে, এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা, এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে, সকল ব্যবসায়ীদের টাকা এদের সঙ্গে হাতে আছে। সীমা লঙ্ঘন ও অহংকারের কারণে আওয়ামী নেত্রীকে পালিয়ে যেতে হয়েছে। ষড়যন্ত্র না করে শেখ হাসিনা সহ অন্যান্যদের আইনের কাছে আত্মসমর্পণের আহ্বান বিএনপি মহাসচিবের। আওয়ামী লীগদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। যারা অন্যায়ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, টাকা লুণ্ঠন করেছে, পাচার করে নিয়েছে, তাদের বিচার করতে হবে। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গুম, খুন ও গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবি করেছে ছাত্রদল। যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনা সরকারের বিচার এবং শাস্তি কার্যকর না হয়, ততক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলের এই কর্মসূচি চলমান থাকবে। পার্শ্ববর্তী তারা যে বন্ধু দাবি করে ভারত, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, যদি আপনারা প্রকৃত অর্থে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চান, অবিলম্বে এই খুনি
হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবেন। আমাদের যে সকল ছাত্রদলের নেতাকর্মী খুন হয়েছে প্রতিটি পুঙ্খানুপুঙ্খ সুষ্ঠু বিচার আমরা না পাবো ততদিন ছাত্রদল রাজপথ ছেড়ে যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহতের আহ্বান জানান তারা। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার 7 রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে দেশে ফেরার নির্দেশ। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 7 রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে রয়েছেন ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মান, সংযুক্ত আরব আমিরাত ও মালে দূতাবাসে দায়িত্বরতরা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডিএম সালাউদ্দিন মাহমুদ সই পৃথক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাই কমিশনার রিয়াল অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ড তদন্তের জন্য আগামী সপ্তাহে জাতিসংঘের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। জেনেভা থেকে প্রতিনিধি দলটি ঢাকায় এসে স্বাধীনভাবে প্রাথমিক তথ্য অনুসন্ধানের কাজ করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এই তদন্তে বাংলাদেশে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মফিউর রহমানের রিপোর্ট। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আসেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি এবং জাপানের রাষ্ট্রদূত ইয়োমানা কিমিনোরি। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানান, ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে জেনেভা থেকে জাতিসংঘের প্রতিনিধি দলটি ঢাকায় এসে স্বাধীনভাবে প্রাথমিক তথ্যানুসন্ধানের কাজ করবে। But the mandate, the details, how the team will work with the government, all still need to be agreed and ironed out. So that's what we discussed, that there would be further dialogue and collaboration along those lines. পরে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্তকে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ করার জন্য যা যা করা দরকার সে বিষয়ে অবশ্যই সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার। তারা স্বাধীনভাবে করুক, কিন্তু উনি যদি এখানে ইনভেস্টিগেট করতে যান তার সিকিউরিটি ব্যবস্থাটা হলেও তো দেখতে হবে। কাজেই স্বাধীন যতই হোক না কেন তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। রাশিয়ার সাথে কি আলোচনা হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় রেখেই তাদের সাথে কাজ করবে সরকার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে বলেন, এতে সব রকম সহায়তা করা হবে। স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। কারণ রাশিয়া আমাদেরকে তদানীত সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরাট সহায়তা দিয়েছে। ইতিহাস অন্যরকম হতে পারতো যদি তারা 3টা ভেটো না দিত আমাদের পক্ষে। রূপপুর নিয়ে কথা হয়েছে যে এটা যেন কন্টিনিউশনের ব্যাপারে যেন যে সব হেল্প দরকার এগুলো যেন আমরা করি। আমরা বলছি অবশ্যই, এটা তো বিগ ইনভেস্টমেন্ট হ্যাজ অলরেডি বিন মেড। জাপানের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার বিপ্লবের পর প্রতি বিপ্লবের চেষ্টা করা হলে কারো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৃহস্পতিবার রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 15 আগস্ট ঘিরে পাল্টা অভ্যুত্থানের সম্ভাবনা ঠেকাতে পালন করা হয় এই কর্মসূচি। বিপ্লব, প্রতিবিপ্লব সহ নানা বিষয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছাত্রলীগ জনবিচ্ছিন্ন বলেও মন্তব্য করেন তারা। ছাত্রলীগ যে সিট বাণিজ্য করেছে, যে সেলফি পলিটিক্স করেছে, যে প্রোটোকল পলিটিক্স করেছে, আমরা সেই সেলফি পলিটিক্স এবং প্রোটোকল পলিটিক্স
এটি যদি জারি রাখি তাহলে যারা শহীদ হয়েছে তাদের সাথে আমাদের যে আর্থিক এবং হৃদ্যতাপূর্ণ যে কমিটমেন্টটি ছিল সেই কমিটমেন্টের ভায়োলেশন হবে। এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রটি হবে নীতিভিত্তিক। আন্দোলনের সময় গণহত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে অভিযোগ করে ন্যায় বিচার দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যারা দিবস প্রকাশ করতে চায়, যারা দ্বিমত প্রকাশ করতে চায়, তাদেরকে যদি আমি বাধা দেই বা আপনারা বাধা দেন তাহলে ধরে নেবেন আপনারা সঠিক পথে নেই। কারণ আমাদের গণ অভ্যুত্থানটি হয়েছে, ছাত্র নাগরিক অংশগ্রহণ করেছে আমাদের আন্দোলনে দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। সরকার পতনের পর আওয়ামী লীগের প্রতিবিপ্লব ঠেকাতে 4 দফা দাবি নিয়ে মঙ্গলবার থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় সমালোচনা শুনতে হচ্ছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। মানুষের প্রত্যাশা পূরণে নিজের ব্যর্থতাও স্বীকার করে নিলেন তিনি। এছাড়া নড়াইলে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া নিয়ে কোনো অভিযোগ বা ক্ষোভ নেই বলেও জানিয়েছেন মাশরাফি। পারভেজ খোকনের রিপোর্ট। বাংলাদেশে যে কজন পরিচিত মুখ আছে যাদের কথায় তরুণ প্রজন্ম দারুণভাবে প্রভাবিত হয়ে থাকে, তাদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা অন্যতম। অথচ তরুণ প্রজন্মের কোটা সংস্কার আন্দোলনে সেই মাশরাফিই ছিলেন পুরোপুরি নিশ্চুপ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের এমন অবস্থানে একেবারেই হতাশ হয়েছেন তরুণরা। সেই সঙ্গে ক্ষুব্ধও হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য হওয়ার কারণেই দলের বাইরে গিয়ে কিছু বলতে পারেননি সাবেক এই ক্রিকেটার। 5ই আগস্ট সরকার পতনের পর নড়াইল আসনের সাবেক সংসদ সদস্যের বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এত কিছু হওয়ার পরেও এতদিন মুখ খোলেননি মাশরাফি। তবে এবার আর চুপ থাকতে পারলেন না তিনি। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এবার কথা বলেন নড়াইল এক্সপ্রেস। সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি, তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো, তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো, সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে তো আমার পক্ষে সম্ভব হয়নি। তবে আমি চেষ্টা করিনি সেটা না। তার প্রতি কারো ক্ষোভ থাকলে ক্ষমা প্রার্থী মাশরাফি। তো খেলোয়াড় মাশরাফির জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না, বাট আপনি এট দ্য সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন, সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো, বা আমি সেটাই চেষ্টা করেছি, সেটা হয়তো আমি পারিনি। সেটাই আমার ব্যর্থতা। কোটা আন্দোলন যৌক্তিক ছিল বলেও স্বীকার করেন মাশরাফি। দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম, তো হুট করেই আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম, আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল। সেটার ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা, বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবেচিন্তে কাজ করতে হবে। তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার। তো আমি যেটা বলতে যাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আসলে আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল। নিজের নীরবতার জন্য অনুতপ্ত মাশরাফি। খেলোয়াড় মাশরাফি বলছেন, আমি সেভাবে উত্তর দিচ্ছি। কিন্তু পারভেজ খোকন, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে রিকশা চালক হত্যা মামলা, টুকু, পলক ও ছাত্রলীগ নেতার সৈকত 10 দিনের রিমান্ডে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা তদন্ত শুরু, আরও 2টি হত্যা মামলায় এজাহার গ্রহণের নির্দেশ। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি, শুক্রবার শপথ নেবেন আরও 5 উপদেষ্টা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।